ক্লাস 12-এর আমরা তড়িৎ রসায়ন আলোচনা করেছিলাম বা আলোচনা আমাদের চলছিল। গত ক্লাসে কোনো একটা অর্ধকোষ বিক্রিয়ার, সেটা জারণ অথবা বিজারণ যাই হোক না কেন, তার জন্য যে নান্সের সমীকরণ, সেই নান্সের সমীকরণ থেকে তড়িৎচালক বলের মান বা প্রমাণ অবস্থায় তড়িৎচালক বলের মানের সাথে যে সম্পর্ক, সেটা আমরা ডিরাইভ করতে পেরেছিলাম। তারপরে একটা কোষকে আমরা কিভাবে স্থাপন করব, একটা কোষ বিক্রিয়া কিভাবে লেখা হয় সেটা আমরা শিখেছি। এবার তার সাথে এটাও আমরা শিখেছি যে একটা কোষ বিক্রিয়া দেয়া থাকলে কী করে একটা কোষকে সেট করব, সেটাও আমরা কিন্তু জেনেছি। কিন্তু আজকে যেটা আমরা জানব, কোনো একটা গ্যালভানীয় কোষের ক্ষেত্রে তড়িৎচালক বল। এখনও পর্যন্ত আমরা একটা অর্ধকোষ বিক্রিয়ার জন্য তড়িৎচালক বলে গাণিতিক রাশিমালা নান্সের সমীকরণ অনুযায়ী কেমন হবে সেটা আমরা পেয়েছি। এবার পুরো কোষ বিক্রিয়ার জন্য এখন ধরে নেওয়া হচ্ছে যে একটা কোষ বিক্রিয়া, মনে করে এ মোল অফ এ বি মোল অফ বি এর সাথে বিক্রিয়া করে সি মোল অফ সি এবং ডি মোল অফ ডি উৎপন্ন করেছে। এখন এই বিক্রিয়ায় যদি অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা এন হয়ে থাকে, তাহলে নান্স সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস RT বাই NF, বিক্রিয়াজাত পদার্থের মোলার গারত্বের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের মোলার গারত্বের গুণফল। এখানে আমি প্রত্যেকটা টার্ম কি সেগুলো এক এক করে বলে দিয়েছি। মানে অর্ধকোষের যেমন বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থ ছিল, এবার পুরো কোষ বিক্রিয়ার জন্য একদম একই হবে, শুধু সেখানে অর্ধকোষের কথাটা উল্লেখ করছিলাম, এখানে পুরো কোষ বিক্রিয়ার কথাটা উল্লেখ করে বললেই আমাদের ব্যাপারগুলো এসে যাচ্ছে। যেখানে ই সেল কোষের তড়িৎচালক বল, ই জিরো সেল প্রমাণ অবস্থায় কোষের তড়িৎচালক বল, টি উষ্ণতা, এফ ফ্যারাডে, থার্ড ব্র্যাকেট এ, থার্ড ব্র্যাকেট বি, সি এবং ডি হলো যথাক্রমে এ, বি, সি এবং ডি এর সক্রিয় ভর বা মোলার গারত্ব। এবার আমরা এই এলএনটাকে যদি লগে কনভার্ট করি, তাহলে 2.303 দিয়ে গুণ করতে হয়, এবং ওই সমীকরণটাকে যদি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কনভার্ট করি, তাহলে এই পুরো রাশির মানটা এনটাকে বাদ দিলে 0.059 বাই এন লগ কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা কোষ বিক্রিয়া এইভাবে লিখতে পারি। এরপরে যেটা বলছে দেখো, তাহলে ওটা তো গেল সাধারণ বিক্রিয়া। এবার একটা স্পেসিফিক রিয়াকশান যদি হয় গ্যালভানীয় কোষের ক্ষেত্রে, জিঙ্ক থেকে Zn2+, কপার থেকে কপার আয়ন থেকে কপার ধাতব কপার, তাহলে সেখানে অ্যানোড বিক্রিয়া মানে জারণ, জিঙ্ক থেকে Zn2+ অ্যাকোয়া। এবার ক্যাথোড বিক্রিয়া, কপার অ্যাকোয়া থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার সলিড। এখানে কোষ বিক্রিয়া মানে হচ্ছে দুটো বিক্রিয়া যোগ করে দেবো, যোগ করে দিয়ে তাহলে এই বিক্রিয়ায় 2 মোল ইলেকট্রন অংশগ্রহণ করেছে। তাহলে নান্সের সমীকরণ অনুযায়ী যদি এলএনের সাপেক্ষে আমরা লিখতে যাই, ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস RT বাই NF, এলএন বিক্রিয়াজাত পদার্থের মোলার গারত্ব আর বিক্রিয়ক পদার্থের মোলার গারত্বের গুণফলের অনুপাতটা আমরা এখানে বসিয়েছি। এবার তার পরের ধাপে গিয়ে কনসেন্ট্রেশন অফ Cu2+ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ Zn, এদের বিশুদ্ধ কঠিন পদার্থের মোলার গারত্ব সবসময় একক, সেজন্য আমরা 1 বসিয়েছি। এবার কপার আর জিঙ্কটাকে আমরা এখানে বাদ দিয়েছি। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নান্সের সমীকরণ যেটা হয়ে গেল 0.059 বাই এন লগ, আমরা এখানে এই সমীকরণটা বসিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু এখানে 2 মোল ইলেকট্রন পার্টিসিপেট করেছিল, আমরা কিন্তু ফাইনালি এই এনের জায়গায় 2 বসিয়ে দিলেও দিতে পারি, বা 2 বসিয়ে দেওয়াটাই যুক্তিযুক্ত। তার কারণ 2 মোল ইলেকট্রন এখানে পার্টিসিপেট করেছে, এনের মান আমরা জানি, তাহলে এনের মান যদি 2 হয়ে থাকে তাহলে 2 ওখানে বসিয়ে দেবো। আরেকটা গ্যালভানীয় কোষের ক্ষেত্রে যেটা বলেছে দেখো, কপার থেকে কপার 2+ আর Ag+ থেকে Ag, কপার এখানে জারিত হয়েছে আর সিলভার এখানে বিজারিত হয়েছে। এখন কোষ বিক্রিয়া দুটোকে যোগ করে করেছি, এই বিক্রিয়ার জন্য ইলেকট্রন পরিবর্তন এনের মান 2, তাহলে এনের মান 2 দিয়ে ফাইনাল যে সমীকরণটা দাঁড়াবে এই বিক্রিয়ার জন্য, তাহলে ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই 2 লগ অফ কনসেন্ট্রেশন Cu2+ ডিভাইডেড বাই Ag+, কারণ এখানে Ag 2 মোল ছিল, পাওয়ারের 2 বসে যাবে। এই সমীকরণটা তোমরা নিজেরা করবে, আমি করে দিইনি, তোমরা নিজেরা ওটা চেষ্টা করে করবে।
3 নম্বর যেটা বলেছে দেখো, আর একটা সমীকরণ এখানে বলা আছে, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ আর H+ আয়নটা H2 গ্যাসে পরিণত হয়েছে। তাহলে এখানে ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া প্রথমে লিখে ফেললাম, লিখে ফেলে কোষ বিক্রিয়াটা লিখলাম। এই বিক্রিয়া ইলেকট্রন লেগেছে 2টি বা 2 মোল ইলেকট্রন পরিবর্তন হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো যে আমরা কোষ বিক্রিয়া যেটা পেয়েছিলাম সেখানে ডান দিকে একটা H2 গ্যাস, তাহলে মোলার কনসেন্ট্রেশন H2, আর ক্যাডমিয়াম 2+ আয়ন বিক্রিয়াজাত পদার্থ হওয়ার জন্য ওটা আমরা উপরে দিয়েছি। কিন্তু নিচের ক্ষেত্রে যেটা দেখো ডি আছে, কনসেন্ট্রেশন অফ ডি আর কনসেন্ট্রেশন অফ H+ তার স্কোয়ার। এই যে সমীকরণ ই সেল ইকুয়াল টু E0 সেল RT/2F, এখন কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন অ্যাটম যেটা লেখা হয়েছে ওই কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন অ্যাটমটাকে আমরা পার্শিয়াল প্রেসার, কারণ গ্যাসের ক্ষেত্রে মোলার গারদ থেকে তার অংশ চাপ বলা হয়ে থাকে, তাই আমরা হাইড্রোজেন গ্যাসের মোলার গারত্বের পরিবর্তে অংশ চাপ কথাটা এখানে কিন্তু ব্যবহার করেছি। যেখানে বিশুদ্ধ কঠিন পদার্থের মোলার গারত্ব 1, সব যদি মানগুলো পরপর বসিয়ে দিই, ক্যাডমিয়াম থাকছে, পার্শিয়াল প্রেসার H2 থাকছে, আর হাইড্রোজেন প্লাস আয়ন 2 মোল ছিল, তার পাওয়ার সেই জন্য 2 বসিয়েছি। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো কোষ দেয়া থাক না কেন সেখান থেকে আমরা কোষ বিক্রিয়াটা লিখতে পারবো, এবং সেই কোষ বিক্রিয়াটাকে কাজে লাগিয়ে আমরা নান্সের সমীকরণ ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/n লগ অফ কনসেন্ট্রেশন প্রোডাক্টস বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস, বিক্রিয়াজাত পদার্থের মোলার গারত্ব এবং বিক্রিয়ক পদার্থের মোলার গারত্বের অনুপাত করলেই আমরা কিন্তু নান্সের সমীকরণের ফাইনাল যে গাণিতিক রূপ সেটা আমরা পেয়ে যাব। এরপরে আরেকটা নতুন জিনিস আমরা এখান থেকে শেখার চেষ্টা করব, নান্সের সমীকরণের সাহায্যে কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান। কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান আমরা কিভাবে পাবো? আমরা একটা কোষ বিক্রিয়া ধরে নিয়েছি যে A মোল অফ A, B মোল অফ B বিক্রিয়া করে C মোল অফ C এবং D মোল অফ D উৎপন্ন করেছে। কোষটি তড়িৎচালক বল ই সেল ইকুয়াল টু E0 সেল যেমন হয়ে থাকে সেটা আমরা এখানে পরপর বলেছি। এবার ই সেল ইকুয়াল টু E0 RT/ln কিউ, এখন কিউ হচ্ছে বিক্রিয়া কোশেন্ট, আর সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের গারত্বের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের গারত্বের গুণফল, এটাকেই বলা হচ্ছে বিক্রিয়া কোশেন্ট। একমাত্র সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো অবস্থায় বিক্রিয়াজাত পদার্থের মোলার গারত্বের গুণফল এবং বিক্রিয়ক পদার্থের মোলার গারত্বের গুণফলের অনুপাতকে বলা হয়ে থাকে বিক্রিয়া কোশেন্ট। এবার তড়িৎদ্বার দুটির মধ্যে যখন কোনো সংযোগ ছিল না তখন ওদের মধ্যে কোনো কোষ বিক্রিয়া হচ্ছিল না বা তড়িৎ প্রবাহ হচ্ছিল না, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন থাকায় এই অবস্থায় কোষের তড়িৎচালক বলের মান কিন্তু ছিল সর্বাধিক। এখন সংযোগ স্থাপন করলে তড়িৎশক্তি উৎপন্ন হবে এবং রাসায়নিক পদার্থগুলি বিক্রিয়া অংশগ্রহণ করতে থাকবে। একটা সময় বিক্রিয়া যখন শুরু হয়েছিল তখন তড়িৎ প্রবাহ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হচ্ছিল এবং ইলেকট্রন প্রবাহ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হচ্ছিল। তার ফলে বিভব প্রভেদ রাইট হ্যান্ড ইলেকট্রোড গ্রেটার দ্যান লেফট হ্যান্ড ইলেকট্রোড, বা ক্যাথোডের তড়িৎচালক বলের মান অ্যানোডের তড়িৎচালক বলের থেকে বেশি। তার কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হচ্ছিল। কিন্তু এইভাবে তড়িৎ প্রবাহ চলতে থাকলে ডান দিকের অথবা ক্যাথোডের তড়িৎচালক বলের মান কমতে থাকবে, কমতে কমতে একটা সময় আসবে যখন তড়িৎচালক বলের মান ক্যাথোড এবং অ্যানোড দুটো সমান হয়ে যাবে, তখন E0 সেল অর্থাৎ রাইট হ্যান্ড মাইনাস লেফট হ্যান্ড তোমার 0 হয়ে যাবে। এই অবস্থায় অর্থাৎ কোষটি সাম্য অবস্থায় থাকবে। এখন কোষটি সাম্য অবস্থায় থাকতে গেলে এইটা 0টা হবে না, এই 0টা একটুখানি আমরা বাদ দেব, এইটা বাদ দিলে এটা শুধু ই সেল হবে। এখন এই অবস্থায় যদি ই সেলটা যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা 0 হয়ে যাবে। সাম্য অবস্থায় তোমার ক্যাথোডের তড়িৎচালক বল এবং অ্যানোডের তড়িৎচালক বল সমান যখন হবে এবং সাম্য অবস্থায় বিক্রিয়া কোশেন্টটা তোমার সাম্য ধ্রুবকের সাথে সমান হবে, তাহলে সেক্ষেত্রে আমরা পরিষ্কার বলতে পারি যে যখন কিউ ইকুয়াল টু কে অর্থাৎ বিক্রিয়া কোশেন্ট সমান সাম্য ধ্রুবক তখন ই সেল ইকুয়াল টু 0। এবার ই সেল যদি 0 হয়ে যায় তাহলে E0 সেল মাইনাস RT/NF ln k ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে যদি আমরা তোমার ln k এর মানটা বের করি সেখানে দেখা যাচ্ছে যে n ইন্টু E0 সেল ইন্টু F/RT অথবা k ইন্টু e টু দি পাওয়ার n ইন্টু E0 সেল F/RT। এই দুটো সমীকরণের সাহায্যেই যদি তোমার n এর মান জানা থাকে, E0 সেল জানা থাকে, F তো আমরা জানি 96,500, আর টি এর মান জানা থাকলে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান বসিয়ে দিয়ে সেখান থেকে আমরা সাম্য ধ্রুবক কে এর মান কিন্তু গণনা করতে পারবো। এইভাবে কোনো একটা কোষের তড়িৎচালক বলের মান কিন্তু আমরা নির্ণয় করতে পারি।
নেক্সট যেটা বলছে গাঢ়ত্ব কোষ বা কনসেন্ট্রেশন সেল, এটা আবার দুই প্রকারের হয়, তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ আর একটা হচ্ছে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। গাঢ়ত্ব কোষ বলতে সেই সমস্ত কোষকেই বোঝায় যেখানে কোনো নিট কোষ বিক্রিয়া হয় না কিন্তু তড়িৎ শক্তি উৎপন্ন হয়, কিন্তু সামগ্রিক কোনো কোষ বিক্রিয়া হবে না। তাহলে তড়িৎ শক্তি উৎপন্ন হবে কীভাবে? এক তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের হওয়ার ফলে বা এক তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের স্থানান্তরের মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হবে। তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ কাকে বলছে? তাহলে প্রথমে আসবো, তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ বলতে বোঝাচ্ছে এ ধরনের কোষের অর্ধকোষগুলি অভিন্ন হয়, অর্ধকোষ দুটি একদম সেম এবং অর্ধকোষগুলিতে উপস্থিত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির গাঢ়ত্ব আলাদা হয়। দেখো আমি এখানে দুটো কোষ লিখেছি, দুটোই হাইড্রোজেন তড়িৎদ্বার, প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমসফিয়ার, তার সাথে C1 মোলার গাঢ়ত্ব HCl। আবার অপর একটা ডান দিকে যে ক্যাথোড হিসেবে যেটা নিয়েছি তার গাঢ়ত্ব কিন্তু C2 মোলার, বাকি সব কিন্তু সেম। অর্থাৎ তড়িৎদ্বার দুটো অভিন্ন, শুধুমাত্র দুটো তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব তোমার ভিন্ন ভিন্ন। আর এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডান দিকে যে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নিয়েছি তার গাঢ়ত্ব বাম দিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব থেকে কম হতে হবে। এখানেও ঠিক তাই, জিঙ্ক ZnSO4 C1 মোলার গাঢ়ত্ব, ZnSO4 C2 মোলার গাঢ়ত্ব, তাহলে এখানেও C1 C2 বা ডান দিকের কোষের গাঢ়ত্বটা কিন্তু বেশি হবে। এখন এই যে 1 নম্বর এক্সাম্পলটা আমরা এখানে নিয়েছি, সেই 1 নম্বর এক্সাম্পলটার আমরা অ্যানোড বিক্রিয়া লিখেছি। তাহলে অ্যানোডে কী হয়? জারণ, তাহলে হাইড্রোজেন থেকে উৎপন্ন হতে পারে H+ আয়ন। ঠিক একইভাবে H+ আয়ন ক্যাথোডে বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। যদি আমরা টোটাল কোষ বিক্রিয়াটা লিখি তখন যেটা দেখা যাচ্ছে, হাফ অণু হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমসফিয়ার, হাফ অণু হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমসফিয়ার, ডান দিক বাম দিক কেটে পুরো উড়ে গেল। শুধুমাত্র থাকবে H+ আয়ন C2 মোলার কনসেন্ট্রেশন আর H2 আয়ন C1 মোলার কনসেন্ট্রেশন। তাহলে আলটিমেট আমাদের এই বিক্রিয়ার জন্য যদি আমরা কোষ বিক্রিয়াটা লিখি তাহলে সেক্ষেত্রে কী পাবো? এখন E0 সেল মানে এখানে তো জিরো, কারণ দুটোই তো হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে প্রমাণ অবস্থা হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে E0 ভ্যালুটা সবসময় জিরো হবে, তাহলে 0 থেকে 0 বিয়োগ করা মানে জিরোই হবে, সেই জন্য এই মানটা আমরা এখানে 0 বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডান দিকে কনসেন্ট্রেশন হচ্ছে C1, তাহলে C1 ডাইরেক্ট বসিয়েছি, আর এখানে কনসেন্ট্রেশন ছিল বাম দিকে C2, সেই জন্য C2 পরিষ্কার এখানে বসিয়ে দিয়েছি। নেক্সট যেটা বলছে দেখো, তাহলে E0 সেল ইকুয়াল টু 0.059 log C1/C2, যেহেতু E0 সেলটা 0। কিন্তু আমরা তো যখন কোষটা গঠন করছি সেখানে ডান দিকে অর্ধকোষের যে গাঢ়ত্ব সেটাকে আমরা বেশি ধরেই নিয়েছিলাম, তাহলে তার মানটা যদি বেশি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি C1/C2 লেস দ্যান 1, তার মানে log C1/C2 লেস দ্যান 0। তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু হবে ঋণাত্মক। এই ভ্যালুটা যদি ঋণাত্মক হয়ে থাকে, ঋণাত্মক ঋণাত্মক ধনাত্মক, অর্থাৎ ই সেল কোষের তড়িৎচালক বলের মান কিন্তু এখানে ধনাত্মক হবে। এ তো গেল তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। এবার বলছে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। এখানেও বলছে দুটো যে অর্ধকোষ তারা অভিন্ন, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব একই, কিন্তু তড়িৎদ্বারের গাঢ়ত্ব ভিন্ন ভিন্ন। কীরকম? এক্সাম্পলগুলো একটুখানি নিলেই পরিষ্কার বোঝা যাবে। নাম্বার 1, প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস P1 অ্যাটমসফিয়ার, সেখানে HCl তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যার C মোলার গাঢ়ত্ব। বলছে এই C মোলার হাইড্রোজেন প্লাস আয়নের মধ্যে হাইড্রোজেন গ্যাসকে P2 চাপে চালনা করা হচ্ছে, তাহলে এদিকে তড়িৎদ্বারের গাঢ়ত্ব হয়ে যাচ্ছে তোমার P2, এখানে P1। এবার এখানে বলছে দেখো এই দিকে যে হাইড্রোজেনটা নিয়েছিলাম সেক্ষেত্রে তার পার্শিয়াল প্রেশার P1 এর মানটা P2 থেকে বেশি, এটা একটুখানি আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এদের জন্য যদি আমরা কোষ বিক্রিয়া লিখি তাহলে P1 থেকে H+ আয়ন উৎপন্ন হবে। ঠিক একইভাবে C1 গাঢ়ত্ব থেকে P2 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে বিজারণ হওয়ার ফলে। এর জন্য কোষ বিক্রিয়া যদি আমাদের লিখতে হয় হাফ H2 গ্যাস P1 অ্যাটমসফিয়ার, হাফ H2 গ্যাস P2 অ্যাটমসফিয়ার। এই হাফ হাফ কেটে দেবো না, কাটলে কিন্তু গাণিতিক রূপ ঠিকঠাক আমরা পাবো না। সেই জন্য E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 log of P2/P1 টু দি পাওয়ার হাফ। তার কারণ দুটোর ক্ষেত্রেই আগে হাফ ছিল, এবার বাম দিকে হাফ থাকা মানে সেটা পাওয়ারে চলে যায়, সেই জন্য টু দি পাওয়ার হাফ আমরা কিন্তু লিখেছি।
এবার এক্ষেত্রেও E0 সেলের মানটা 0, কারণ দুটোই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা একই তড়িৎদ্বার হওয়ার জন্য তাদের প্রমাণ অবস্থায় তড়িৎচালক বলের মানের বিয়োগফলটা কিন্তু শূন্যই হবে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখি, P1 গ্রেটার দ্যান P2, তাহলে P2 বাই P1 এর মানটা লেস দ্যান 1 হবে এবং তার সাথে লগ নির্ণয় করলে লেস দ্যান 0 হবে। তাই এই পুরো রাশির মানটা বলছে ঋণাত্মক, তাই এই ঋণাত্মক ঋণাত্মক গুণ করলে হয়ে যাবে ধনাত্মক, তাই ই সেলের মান এক্ষেত্রে পজিটিভ হবে। এবার বলছে আরেকটা জিনিস আমরা এখান থেকে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে কোষের তড়িৎচালক বল এবং কোষ বিক্রিয়ায় গিবসের মুক্ত শক্তির হ্রাসের সাথে সম্পর্ক। এবার আমরা জানি যে যখন একটি কোষ পরাবর্ত প্রক্রিয়ায় কাজ করে তার ক্ষেত্রে আমরা তার কৃতকার্যের পরিমাণটা গণনা করতে পারি, অর্থাৎ কোষের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা তড়িৎ শক্তি উৎপন্ন করছে। তাহলে এই তড়িৎ শক্তি উৎপন্ন করার ফলে সে কিছু পরিমাণ কৃতকার্য সম্পন্ন করবে, যেটাকে বলা হয় থাকে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এখন এক্ষেত্রে যে পরিমাণ সে কার্য সম্পাদন করবে সেটাই তার হয়ে যাবে সর্বাধিক কৃতকার্য। এখন যদি ধরে নেওয়া হয় যে তড়িৎ প্রবাহজনিত কারণে যে কৃতকার্য সম্পাদিত হয় সেটা হচ্ছে সর্বাধিক কার্য, সেটাকে ডাব্লু ম্যাক্স বলা হচ্ছে। তড়িৎচালক বলের মান, কোষের তড়িৎচালক বলের মান ই ভোল্ট এবং কোষ বিক্রিয়া অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা হচ্ছে এন মোল এবং এন মোল ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে 1 মোল ইলেকট্রন দ্বারা বাহিত আধানের পরিমাণ হচ্ছে এফ বা 1 ফ্যারাডে। তাহলে এন মোল ইলেকট্রন দ্বারা বাহিত আধানের পরিমাণ হয়ে যাবে এন ফ্যারাডে। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের মান কী ছিল? বাহিত আধানের পরিমাণ ইন্টু বিভব প্রভেদ, তাহলে এনএফ ইন্টু ইসেল। তাহলে সেখান থেকে ডাব্লু ম্যাক্স ইকুয়াল টু এনইএফ এই জুল। এই সমীকরণ দিয়েও আমাদের কিন্তু কৃতকার্যের মান নির্ণয় করতে বলতে পারে। এখন এটা ছিল আধানের পরিমাণ, এটা কুলম, আর এটা হচ্ছে ভোল্ট। তাহলে ভোল্ট ইন্টু কুলম মানেই কিন্তু জুল, সেজন্য এখানে কিন্তু আমরা জুল লিখেছি। এবার বলছে যে তাপগতিবিদ্যা অনুযায়ী যখন কোনো বিক্রিয়া সংগঠিত হয় বা কোনো এক শক্তি থেকে আরেক শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি উৎপন্ন হবার সময় তার আন্তঃশক্তি হ্রাস পায় বা তার মুক্ত শক্তি হ্রাস পায়। এখন এই মুক্ত শক্তি হ্রাসের মানটা সে যে পরিমাণে কৃতকার্য সম্পাদিত করছে সেই কৃতকার্যের সাথে সমান হবে। এখন যদি আমরা ধরে নিই যে মুক্ত শক্তি হ্রাসের মানটা ডেল জি, গিবসের মুক্ত শক্তি হ্রাস ডেল জি ইকুয়াল টু, তাহলে ডাব্লু ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইকুয়াল টু ডাব্লু ম্যাক্স। তাহলে সেই ডাব্লু মাইনাস ডেল জি ইকুয়াল টু ডাব্লু ম্যাক্স, তাহলে মাইনাস ডেল জি ইকুয়াল টু এন ই সেল ইন্টু এফ। সেখান থেকে আমরা লিখতে পারি ডেল জি ইকুয়াল টু মাইনাস ই সেল ইন্টু এফ। এই সমীকরণ থেকেও কিন্তু গিবসের মুক্ত শক্তির পরিবর্তন গণনা করতে হতে পারে, আমাদের নিউমেরিক্যাল প্রবলেমে থাকে। তারপরে যেটা বলছে দেখো, ডেল জি ইকুয়াল টু মাইনাস এন ই সেল ইন্টু এফ এর তাৎপর্য মানে কি? কোনো একটা বিক্রিয়া কখন স্বতঃস্ফূর্ত হবে, কোনো একটা বিক্রিয়া কখন স্বতঃস্ফূর্ত হবে না, বা কোনো একটা বিক্রিয়া কখন সাম্যাবস্থায় থাকবে। আমরা আগে থেকে জানি কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হতে গেলে তার ডেল জি এর মানটাকে ঋণাত্মক হতে হবে, আর এই বিক্রিয়া অনুযায়ী ডেল জি এর মানটা ঋণাত্মক তখনই হবে যদি ই সেলের মানটা পজিটিভ হয়, কারণ আগে থেকেই ঋণাত্মক চিহ্ন আছে। আর ও যদি নিজেই ঋণাত্মক হয়ে যায় তাহলে দুটো ঋণাত্মক মান গুণ করলে ধনাত্মক হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে যে ডেল জির মান তখনই ঋণাত্মক চিহ্নযুক্ত হবে যদি ই সেলটা ধনাত্মক চিহ্নযুক্ত হয়। অর্থাৎ অস্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল জি পজিটিভ হতে গেলে ই সেলকে নেগেটিভ হতে হবে, অর্থাৎ ই সেলের মান ঋণাত্মক হতে হবে। এখন বলছে ডেল জি ইকুয়াল টু 0 হলে কোনো কোষ বিক্রিয়া হবে না, অর্থাৎ কোষটি সাম্যাবস্থায় থাকবে। এই রকম ভাবেই আমরা কিন্তু ডেল জি ইকুয়াল টু মাইনাস এনইএফ অর্থাৎ ই সেল এফ এই সমীকরণের তাৎপর্য আলোচনা করতে পারি। এবার বলছে যদি প্রমাণ অবস্থায় গিবসের মুক্ত শক্তির পরিবর্তন আমরা গণনা করে থাকি, তাহলে সেক্ষেত্রে ডেল জি জিরো ইকুয়াল টু মাইনাস ই জিরো সেল ইন্টু এফ এই সমীকরণটা বলতে পারি। এখানেও ঠিক তাই, শুধুমাত্র সমস্ত ব্যাখ্যা বা ঘটনাগুলো আমরা প্রমাণ অবস্থায় নিয়ে বললেই ব্যাপারটা এসে যাবে। এই পর্যন্তই আমাদের এই ক্লাসটা থাকবে।